আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ক্লাস 9 এবং ক্লাস 10 এর শিক্ষার্থী যারা আছো, আমি কাউসার রিফাত, পড়াশোনা করছি রংপুর মেডিকেল কলেজ 4th ইয়ার। তো আমি তোমাদের বায়োলজি মেন্টর হিসেবে আছি হোসেন একাডেমিতে। তো আমরা গত একটা লেকচার করেছিলাম তোমাদের বায়োলজি ইন্ট্রোডাকশন সম্পর্কে, সেখানে আমরা অনেক কিছু জানতে পেরেছিলাম। আজকে আমাদের হচ্ছে লেকচার 2। তো গত লেকচারে আমরা কি শিখেছিলাম? গত লেকচারে আমরা শিখেছিলাম যে বায়োলজি বলতে কি বোঝায়। বায়োলজি দুটো ওয়ার্ড থেকে এসেছে, বায়োস অ্যান্ড লগস, ফাদার অফ বায়োলজি কে। দেন হচ্ছে বায়োলজির আমাদের কিছু ব্রাঞ্চেস আছে, সাব ব্রাঞ্চেস আছে। তো আমরা সেগুলো সম্পর্কে হালকা একটু ধারণা লাভ করেছিলাম যে বায়োলজি হচ্ছে আমাদের মূলত দুটো ব্রাঞ্চ আছে, ফিজিক্যাল বায়োলজি অ্যান্ড হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি। তো আমরা লাস্ট ক্লাসে ফিজিক্যাল বায়োলজি সম্পর্কে আলোচনা করেছিলাম। ফিজিক্যাল বায়োলজি বলতে কি বোঝাচ্ছে, এখানে আমাদের থিওরি নিয়ে আলোচনা করা হবে, কনসেপ্ট নিয়ে আলোচনা করা হবে, এবং আমাদের কিছু বায়োলজিক্যাল ফেনোমেনা বলতে কি বোঝাচ্ছে, যে কিছু প্রসেস, মনে করো আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এটাকে কি বলা হচ্ছে রেসপিরেশন। দেন হচ্ছে প্ল্যান্টসের ক্ষেত্রে কি হচ্ছে ফটোসিনথেসিস। তো এই যে এই প্রসেসগুলোকে আমরা বুঝতেছি বিভিন্ন, মনে করো যে ডকুমেন্টেড ফর্মে থাকতেছে, এগুলো স্টাডি করে আমরা বুঝতেছি। তো এইগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল বায়োলজিতে আলোচনা করা হবে। কিছু এক্সাম্পল মনে করো যে ব্রাঞ্চের সাইটোলজি অ্যান্ড হিস্টোলজি। দেন আসতেছে হচ্ছে আমাদের অ্যাপ্লাইড বায়োলজি। অ্যাপ্লাইড বায়োলজিটা কি? এটা হচ্ছে আমাদের বায়োলজির একটা ব্রাঞ্চ, যেখানে আমাদের কি আলোচনা করা হবে, কোন কিছু একটা প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করা হবে, এবং এটা ফিল্ড বেসড হতে হবে, এবং এটা প্রবলেম ওরিয়েন্টেড হবে। তো এতগুলো জিনিস বললাম, এগুলো বলতে কি বোঝাচ্ছে, যে মনে করো কোনো কিছু একটা, যে আমাদের বর্তমানে বাংলাদেশ হচ্ছে কি একটা হচ্ছে এগ্রিকালচার বেসড কান্ট্রি। তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে আগে কৃষকরা তোমার ধান চাষ যখন করতো, দেখা যাচ্ছে এই বন্যার সময় খুবই পানি বেড়ে গেলে ধান গাছ ইজিলি মারা যেত। বাট সায়েন্টিস্ট এবং এগ্রিকালচারিস্ট যারা ছিল, তো তারা দেখলো যে আমরা যদি ধানের মধ্যে কিছু জিন অথবা কিছু, মনে করো যে ভ্যারাইটি নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে আমাদের ধান গাছগুলো এই পানির মধ্যে দেখা যাচ্ছে সার্ভাইভ করে থাকবে। তো এই যে এই ধরনের কোনো কিছু প্রবলেম বেস যেখানে আলোচনা করা হবে, সেই পার্টগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লাইড বায়োলজির মধ্যে ইনক্লুডেড হবে। তো আমরা কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে নিউ ভ্যাকসিন, ক্রপ ভ্যারাইটি। আমি একটু আগে যেটা বললাম, যে মনে করো খরা প্রতিরোধী আমাদের ধান গাছ। তারপর হচ্ছে নিউ ভ্যাকসিন বলতে কি, আমাদের গত লেকচার বলেছিলাম আমি যে তোমার করোনা ভাইরাসের সময় করোনা ভাইরাস কি হচ্ছিল, ধীরে ধীরে নিজের মধ্যে সে চেঞ্জ আনতে সক্ষম ছিল। তো এই যে তখন আমাদের নতুন নতুন ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছিল। তো এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হবে, সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড বায়োলজি। তো আসো আমরা আজকে কিছু অ্যাপ্লাইড বায়োলজির ব্রাঞ্চেস নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট ব্রাঞ্চ যেটা আছে সেটা হচ্ছে কি প্যালেন্টোলজি। প্যালেন্টোলজিতে কি আলোচনা করা হবে আমাদের, মনে করো ফসিলস এন্ড ফুয়েলস। ফসিলস বলতে কি বোঝাচ্ছে, আগে তোমার দেখা যাচ্ছে আগে যে জীবজন্তু ছিল, গাছপালা ছিল, সেগুলো মাটির নিচে চাপা পড়ে যাওয়ার কারণে ওগুলো দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ন্যাচারাল রিসোর্সে কনভার্ট হয়ে গেছে, অথবা আমরা দেখা যাচ্ছে আগের কোনো গাছপালার অবশিষ্ট অংশ পাইলাম আমরা। তো এগুলোকে বলা হচ্ছে যে ফসিলস। তো এই প্রিহিস্টোরিক লাইফ ফর্ম বলা হয় এদেরকে। এগুলো যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হয় প্যালেন্টোলজি। দেন আমাদের আরেকটা পার্ট আসতেছে এন্টোমোলজি। এন্টোমোলজি কি? এন্টোমোলজি মানে বোঝাচ্ছে আমাদের বায়োলজির যেই পার্টটা, যেখানে হচ্ছে আমাদের বিভিন্ন ইনসেক্ট, এদের দ্বারা মনে করো কি কি আমরা ডিজিজ ফেস করতেছি, এবং এদেরকে কিভাবে আমরা রেজিস্ট করতে পারবো, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হবে, সেটা হচ্ছে আমাদের এন্টোমোলজিতে ডিসকাস করা হবে। তো দেখো আমরা এই যে দুইটা ব্রাঞ্চ আলোচনা করলাম, প্যালেন্টোলজি এন্ড এন্টোমোলজি, এগুলোতে দেখো আমরা মনে করো নতুন নতুন কিছু ইনভেনশন করতে পারতেছি, আর নতুন কিছু জানতে পারতেছি। তো এইটাই হচ্ছে আমাদের মূলত অ্যাপ্লাইড বায়োলজি। তাছাড়া আমরা যদি কিছু ব্রাঞ্চেস আরো নতুন কিছু দেখি, তোমার এগ্রিকালচার বলো, এগ্রিকালচারটা আমরা একটু আগে শুরুর দিকে আলোচনা করলাম। এগ্রিকালচারে কি হবে, আমাদের নতুন নতুন ক্রপ ভ্যারাইটি ইন্ট্রোডিউস হচ্ছে, এর মাধ্যমে আমরা ভ্যারাইটি পাচ্ছি, নতুন নতুন প্রোডাক্ট পাচ্ছি, আমাদের প্রোডাকশন বাড়তেছে। তো এগুলা যেখানে আলোচনা করা হবে অ্যাপ্লাইড বায়োলজিতে। দেন আসতেছে আমাদের ফিশারিজ। এটাও তোমার মনে করো মাছ নিয়ে আলোচনা করা হবে, যেখানে এটা তোমরা জানো। মেডিকেল সেক্টর যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে সেম জিনিস। তো এগুলো গেল কিছু কমন, আনকমন কিছু আমাদের ব্রাঞ্চেস। এখন তোমাদের জন্য একটা ট্রিক, সেটা হচ্ছে যে তোমরা অ্যাপ্লাইড বায়োলজির কিছু ব্রাঞ্চেস আছে, তাদের নামের সামনে আছে কি বায়োটেকনোলজি। দেন হচ্ছে বায়ো ইনফরমেটিক্স,
ওয়ার্ডগুলো শেষে শুরুর দিকে কি আছে, আমাদের বায়ো ওয়ার্ডটা আছে। তো বায়ো মানে বোঝাচ্ছে লাইফ, তো লাইফ নিয়ে এখানে ডিসকাস করা হচ্ছে, মানে কি এই অ্যাপ্লাইডে একটা পার্ট। তো তোমরা যদি এই বায়ো ওয়ার্ডটা দেখো তাহলে তোমরা ইজিলি চোখ বন্ধ করে বলতে পারবে যে এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড বায়োলজির মধ্যে ইনক্লুডেড থাকবে। আরো দুই একটা যদি আমরা ব্রাঞ্চ বলি, যেমন হচ্ছে বায়োকেমিস্ট্রি, এগুলো হচ্ছে সেম। তো তোমাদের স্পেশাল কয়েকটা এখান থেকে ব্রাঞ্চেস আসে, যেমন হচ্ছে তোমার প্যালেন্টোলজি, এন্টোমোলজি, এগ্রিকালচার, দেন হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি হচ্ছে একটা পার্ট। মাইক্রোবায়োলজিতে কি আলোচনা করা হবে, মাইক্রো অর্গানিজম নিয়ে আলোচনা করা হবে। মাইক্রো অর্গানিজম বলতে কি বোঝাচ্ছে, আমাদের ভেরিয়াস টাইপ অফ ভাইরাস, ব্যাকটেরিয়া, এদের দ্বারা মনে কর কি কি আমাদের ডিজিজ হচ্ছে, এদেরকে কিভাবে প্রিভেন্ট করতে পারবো, এগুলো নিয়ে আমাদের মেডিকেলের আলাদা ব্রাঞ্চ আছে, যে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট। তো এইগুলো আমাদের হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি। তো আমাদের বায়োলজির ব্রাঞ্চেস এই পর্যন্তই আজকে। দেন হচ্ছে আমরা নতুন একটা কনসেপ্ট করবো, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন আসলে কি? Classification is the process of dividing the organisms according to their different type of classes or characteristics বলতে পারো। তো এই ক্লাসিফিকেশন যেটা আছে, মনে করো আমাদের বর্তমানে অ্যানিমেলস আছে, তোমার অ্যানিমেলস 14 মিলিয়ন and plants আছে আমাদের 4 মিলিয়ন। তো এতগুলো অ্যানিমেলস এন্ড প্ল্যান্টস, এদেরকে আমরা কিভাবে জানতে পারবো? তো আমাদের কিছু সায়েন্টিস্ট আছে, তারা হচ্ছে একটা ধারণা নিয়ে আসলো যে চলো এদেরকে আমরা ক্লাসিফাই করি। ক্লাসিফাই করলে হবে কি, এদেরকে আমরা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে রাখবো, যার কারণে আমাদের সবার আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স গুলো মনে রাখা লাগবে না। দেখা যাচ্ছে যে আমরা হিউম্যান বিং, তারপর হচ্ছে আমাদের কিছু অ্যানিমেলস আছে, গরু, ছাগল, তারপর হচ্ছে বিভিন্ন প্রাণী আছে। তো এদেরকে আমরা সায়েন্সটা করলো কি অ্যানিমেলিয়া নামের একটা পার্টে যুক্ত করলো, দেন প্ল্যান্ট যত ধরনের আছে তাদেরকে একটা পার্টে যুক্ত করলো। এইভাবে বিভিন্ন পার্টে হচ্ছে ডিভাইড করলো। তো এই যে তোমার বিভিন্ন পার্টে ডিভাইড করা অথবা ক্লাসিফাই করা, এটাকে বলা হচ্ছে ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশনের প্রথম আইডিয়াটা নিয়ে আসে হচ্ছে আমাদের একজন সায়েন্টিস্ট, নাম হচ্ছে ক্যারলাস লিনিয়াস। এই ক্যারলাস লিনিয়াস ইনি হচ্ছে একজন গ্রিক সায়েন্টিস্ট। তো উনি হচ্ছে কি করলো, ক্যারলাস লিনিয়াস উনি হচ্ছে তোমার মনে করো এক ইউনিভার্সিটিতে পড়ালেখা করতো, ওই ইউনিভার্সিটি থেকে দেখা যাচ্ছে গ্রাজুয়েট হয়, ওই ইউনিভার্সিটিতে সে হচ্ছে একজন টিচার হিসাবে মনে করো যে জয়েন করছে। তো সে ফার্স্টে সে দেখলো যে আসলে আমাদের আশেপাশে যে লিভিং বিং গুলো আছে সেগুলো কিভাবে ডিভাইড হয়েছে, যে দুইটা পার্টে মেইনলি আমাদের কি কি, একটা হচ্ছে অ্যানিমাল আর একটা হচ্ছে প্ল্যান্টস। তো এই জেনারেল ধারণা থেকে মনে করো যে মানুষ ভাবলো, তারপরে মনে করো যে আরো ধীরে ধীরে আমাদের এখন সায়েন্স আরো ডেভেলপ হচ্ছে। তো যত মনে করো দিন যাচ্ছে, টাইম পাস হচ্ছে, কি হচ্ছে আমাদের আবার আমাদের নলেজটা ইনক্রিজ হচ্ছে, আমরা ডেভেলপ হচ্ছি। তো এই যে দুইটা ভাগে ভাগ ছিল প্রথমে, ক্যারলাস লিনিয়াস ইনি প্রথমে হচ্ছে দুই ভাগে ভাগ করেছিল, যে অ্যানিমালস এন্ড প্ল্যান্টস, এই দুই ভাগে আমরা কেবলমাত্র বর্তমানে যে আমাদের লিভিং ওয়ার্ল্ড আছে সেটাকে ভাগ করতে পারি। তো তারপরে আমাদের একজন সায়েন্টিস্টের নাম হচ্ছে আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার ইনি হচ্ছে 1969-এ তোমাদের এই যে অ্যানিমাল এবং প্ল্যান্টস এদেরকে হচ্ছে 5 কিংডমে ডিভাইড করব। 5 কিংডমে ডিভাইড করব। আর তারপর হচ্ছে আরেকজন সায়েন্টিস্ট মার্গিওলিস, সে আবার এই যে 5 কিংডম ছিল, এই 5 কিংডমকে আবার সে দুইটা সুপার কিংডমের মধ্যে ইনক্লুডেড করলো। এটা কত সালে? 1974। তো আজকে আমরা হচ্ছে এই দুটো সুপার কিংডম নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের বেসিক যে ধারণাটা ছিল। তো লাস্ট আমরা আপডেটেড কার পাইলাম? মার্গিওলিস কি করেছিল 1974-এ সুপার কিংডম ভাগ করেছিল, 2 সুপার কিংডম। এই সুপার কিংডম দুটো কি ছিল? একটা হচ্ছে প্রোক্যারিওটা
আর একটা হচ্ছে ইউক্যারিওট। তো আমরা এখানে কিছু আমাদের বেসিক ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যেমন এই প্রো ওয়ার্ডটার মিনিং হচ্ছে যে প্রিমিটিভ, and ক্যারিও ওয়ার্ড মিন্স, এই যে ক্যারিও ওয়ার্ডটা আছে, ক্যারিও ওয়ার্ড বলতে বোঝায় আমাদের বায়োলজিক্যাল টার্ম, এটা বলতে বোঝায় হচ্ছে আমাদের নিউক্লিয়াস। দেন এখানে আসছে আমাদের ইউ ওয়ার্ডটার মিনিং হচ্ছে আমাদের ট্রু, এন্ড ক্যারিওটার মিনিং ইজ নিউক্লিয়াস। তো আমরা দুইটা সুপার কিংডম পাইলাম, একটা হচ্ছে প্রোক্যারিওটা আর একটা হচ্ছে ইউক্যারিওটা। প্রোক্যারিওটা বলতে কাদেরকে বোঝাচ্ছে, যাদের ট্রু নিউক্লিয়াস থাকবে না, প্রিমিটিভ নিউক্লিয়াস হবে। আমরা প্রিমিটিভ নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝতেছি ওখানে আসতেছে, আর ইউক্যারিওটা বলতে বোঝাচ্ছে আমাদের ট্রু নিউক্লিয়াস থাকবে। এখন প্রিমিটিভ নিউক্লিয়াস বলতে আমাদের কি বোঝাচ্ছে, আমরা যদি এখানে এই ফিগারটাতে দেখি, এটা হচ্ছে একটা সেল। তো এই যে আমরা এটাকে মনে করো নেম করতে পারি হচ্ছে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসটাতে তোমরা দেখে থাকবা যে এখানে আশেপাশে একটা কাভারিং আছে, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। তো এই নিউক্লিয়ার মেমব্রেনটা ইউক্যারিওটা এদের আছে, বাট প্রোক্যারিওটা যারা আছে তাদের ক্ষেত্রে এরকম নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে না। না থাকার কারণে কি হবে, এই যে নিউক্লিয়াসের ভিতরে এটাকে বলা হয় আমাদের ক্রোমাটিন রেটিকুলাম। আচ্ছা, তোমরা এদিকে একটু দেখতে পাবা না মনে হয়, আমি এই সাইডে লিখি, এটাকে বলা হয় ক্রোমাটিন রেটিকুলাম। তো এই যে মেমব্রেনটা আছে, মেমব্রেনটা থাকার প্রয়োজনীয়তা কি, এখানে যে প্রোক্যারিওটা আছে এদের ক্ষেত্রে এই মেমব্রেনটা থাকবে না। মেমব্রেনটা না থাকার কারণে কি হবে, এই যে ক্রোমাটিন রেটিকুলাম, অথবা এখানে আমরা কি পাবো, এখানে আমরা ডিএনএ অথবা জিন যেটাকে বলো, সেটাই হচ্ছে আমরা এই যে ক্রোমাটিন রেটিকুলামে পেয়ে থাকবো। তো এদের ক্ষেত্রে কি হবে, ওই যে নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে, নিউক্লিয়াসের চারপাশের এই মেমব্রেনটা, এটা হচ্ছে আমরা পাবো না, যার কারণে ওখানে যে ক্রোমাটিন রেটিকুলাম অথবা ডিএনএটা আছে পুরো সেলের মধ্যে স্ক্যাটার্ড অবস্থায় থাকবে, ছড়াই ছিটিয়ে থাকবে। এবং দেখা যাচ্ছে যে আমাদের এই যে কিছু আমাদের অর্গানেলস আছে, এই অর্গানেলস মনে করে এটাকে বলা হয় প্লাস্টিড, সরি এটাকে বলা হচ্ছে তোমাদের মাইটোকন্ড্রিয়া। দেন এটাকে আমাদের বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শর্ট ফর্মে বলা যায়। দেন হচ্ছে আরো কিছু পার্ট থাকবে এরকম, এটাকে বলা হয় রাইবোসোম। তো এরকম বিভিন্ন পার্ট আমাদের একটা সেলের মধ্যে থাকে। তো এইখানে দেখা যাচ্ছে প্রোক্যারিওটা যাতে এদের কি থাকবে না, তাহলে আমরা একটা পাইলাম যে true nucleus is not present অথবা absent, true nucleus is absent। দেন আরেকটা ক্যারেক্টারিস্টিক কি পাইলাম, যে এদের মধ্যে এই যে সেল অর্গানেলস বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, দেন হচ্ছে তোমার এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, এগুলো হচ্ছে কি থাকবে, প্রোক্যারিওটাতে অ্যাবসেন্ট থাকবে। আদার সেল অর্গানেলস আর অ্যাবসেন্ট। তো এখানে ট্রু নিউক্লিয়াস থাকবে না, আদার সেল অর্গানেলস আর অ্যাবসেন্ট, বাট এখানে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে রাইবোসোম। রাইবোসোমটা থাকবে, বাট এর ভ্যারাইটি আছে দুটো, এটা 70S, এটা হচ্ছে 80S। 70S রাইবোসোমটা আমরা হচ্ছে প্রোক্যারিওটিক যে অর্গানিজম আছে এখানে পেয়ে থাকবো। এখন আসি আমরা ইউক্যারিওটা। ইউক্যারিওটা বলতে বোঝাচ্ছে কি বললাম আমরা, ট্রু নিউক্লিয়াস। ট্রু নিউক্লিয়াস মানে কি, ট্রু নিউক্লিয়াস বলতে বোঝাচ্ছে যে এই যে দেখো এটা হচ্ছে একটা ট্রু নিউক্লিয়াস। ট্রু নিউক্লিয়াস বলতে বোঝাচ্ছে যে আমাদের ক্রোমাটিন রেটিকুলাম অথবা যে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস গুলো আছে এর মধ্যে, এগুলো কি থাকবে, চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে কভারড থাকবে, যার কারণে এগুলো স্ক্যাটার্ড অবস্থায় থাকবে না, এগুলো হচ্ছে অ্যারেঞ্জড অবস্থায় থাকবে। এখন কি পাইলাম আমরা, আদার সেল অর্গানেলস যেগুলো থাকবে, আদার সেল অর্গানেল আর প্রেজেন্ট। মানে এই যে দেখো মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি বলা হয়, এই যে এটাকে মনে করো যে গোলজি বডি বলা হচ্ছে। তো এই যে গোলজি বডি এরকম কিছু সেল অর্গানেলস আছে, এগুলো হচ্ছে আমরা ইউক্যারিওটিক অর্গানিজমে পেয়ে থাকবো। এবং এখানে রাইবোসোম থাকবে, এই রাইবোসোমটা হচ্ছে আমাদের ডেভেলপ রাইবোসোম, মানে এগুলো হচ্ছে আমাদের হায়ার ক্লাস অর্গানিজমে পাওয়া যাবে।
এই হলো আমাদের প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা, দুটার মধ্যে একটু কিছু কমন সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস, এবং এটাকে কে ভাগ করেছিল? মার্কিউরিস, দুইটা সুপার কিংডম ভাবে মানে এই দুইটাকে ভাগ করেছিল। তারপর হচ্ছে তোমার প্রোক্যারিওটা আমরা যদি एग्जांपल দেখি, আচ্ছা আমরা আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আর এই সুইটাকে নিয়ে হচ্ছে 5 কিংডমে ডিভাইড করেছিল। 5 কিংডম কি কি ছিল? একটা ছিল মনেরা, প্রোটিস্টা, পাঞ্জাই, প্লান্টি এন্ড এলিমেন্টি। তাহলে এই 5 কিংডমে ডিভাইড করেছিল কে? 5 কিংডমে ডিভাইড করেছিল হচ্ছে আরএইচ হুইটেকার। কত সালে? 1969। তো এরই হচ্ছে আমাদের মনে করো ডেভেলপ একটা ফর্ম আসছে যে মার্কিউরিস দিয়েছিল কত সালে? 1974। এই যে দুইটা সুপার কিংডম, তো এই পাঁচটা কিংডমকেই হচ্ছে তিনি সাজাইছে হচ্ছে এই দুইটা সুপার কিংডমের মধ্যে। এই দুইটা সুপার কিংডমের মধ্যে হচ্ছে ইনি এই পাঁচটাকে সাজাইছেন। তো এর মধ্যে আমাদের শুধু মনেরা যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটার মধ্যে ইনক্লুডেড হয়ে থাকবে, এবং বাকি 4 যে কিংডম আছে সেটা হচ্ছে ইউক্যারিওটা হবে। তো তোমাদেরকে যদি বলে যে মনেরার কিছু ক্যারেক্টারিস্টিক্স বলো, তোমরা এখান থেকেই প্রোক্যারিওটের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো হালকা পাতলা বলে দিলে দেখা যাচ্ছে যে তোমাদের বেসিক যে নলেজটা আছে অথবা বেসিক যে অ্যানসারটা টিচাররা চায় সেটা আমরা ইজিলি পেয়ে থাকবো। এবং ইউক্যারিওটা দেখা যাচ্ছে তোমাদের চারটা কিংডমেরই কোনো ক্যারেক্টারিস্টিক্স মনে পড়ছে না তোমার, তখন তুমি ইজিলি এই মনে করো যে কোনো তিনটা ক্যারেক্টারিস্টিক্স লিখে দিলাম, তোমার ইজিলি হয়ে গেল। তো এখন আমরা আসলে এই যে পাঁচটা কিংডম যে আছে, পাঁচটা কিংডমের ফার্স্ট কিংডম যেটা সেটা হচ্ছে মনেরা। মনেরা নিয়ে একটু আলোচনা করবো। তো মনেরা কি আমাদের কোন ধরনের অর্গানিজম? প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক বলতে বোঝাচ্ছে কি? আমাদের নিউক্লিয়াস যেটা আছে, নিউক্লিয়াসের কি থাকবে না? নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, যার কারণে জেনেটিক ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলো স্ক্যাটার্ড অবস্থায় থাকবে। তো আসো আমরা মনেরার কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখে নিই। এই যে মনেরাটা হচ্ছে আমাদের কিছু एग्जांपल যদি আমরা বলি, ব্যাকটেরিয়া, দেন হচ্ছে ব্লু গ্রিন এলজি। এই দুই ধরনের অর্গানিজম আমরা জেনারেলি এবং তোমাদের বইয়ে পেয়ে থাকবা, ব্যাকটেরিয়া এবং ব্লু গ্রিন এলজি। তো এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে আমরা জেনে নিই। মনে আমরা একটু আগে বললাম যে এটা হচ্ছে কি হবে? প্রোক্যারিওটিক হবে। প্রোক্যারিওটিক মানে কি থাকবে না? আইডিয়াল নিউক্লিয়াস থাকবে না, মানে আমাদের যে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস গুলো ছিল সেগুলো স্ক্যাটার্ড অবস্থায় থাকবে। এবং অনেক সময় দেখা যায় আমাদের একটা ব্যাকটেরিয়া, তোমাদের ইকোলাই ব্যাকটেরিয়া বলা হয়, তো এইখানে দেখা যাচ্ছে যে তোমার সার্কুলার একটা থাকবে, নিউক্লিয়াস থাকবে, অথবা ডিএনএ বলা হয়, যেটাকে নিউক্লিয়েট বলা হয়, নিউক্লিয়য়েড। এটা তোমরা পরবর্তী শ্রেণীতে পাবা। বাট আপাতত তোমাদের প্রোক্যারিওটিক জানলেই হবে। দেন হচ্ছে এখানে আমরা কিছু পাবো, এদের হচ্ছে মোড অফ নিউট্রিশন। এরা কিভাবে খাবারটা খাচ্ছে? মেইনলি হচ্ছে তারা অ্যাবজর্ব করে নিচ্ছে। বডি সারফেস যেটা আছে তার মাধ্যমে খাবার মনে করো নিজেদের বডির মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছে, এটা হচ্ছে তাদের মোড অফ নিউট্রিশন। তারপরে এরা হবে কি? ইউনিসেলুলার। ইউনিসেলুলার বলতে বোঝাচ্ছে, ইউনি মানে বোঝায় যে ওয়ান, তার মানে এখানে ওয়ান সেল থাকবে, মানে সিঙ্গেল সেল বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। এবং আরো আমরা যদি বলি এদের সেল ডিভিশনটা হবে অথবা রিপ্রোডাকশন যেটাকে বলা হয় এটা হবে বাইনারি ফিশন। মেইনলি বাইনারি ফিশন হয়। বাইনারি ফিশন বলতে কি বোঝাচ্ছে? বাইনারি ফিশন বলতে বোঝাচ্ছে যে একটা সেল থেকে দুইটা সেলে যে ডিভাইড হয়ে যাচ্ছে এই প্রসেসটাকে বলা হয় বাইনারি ফিশন। আমরা এটা মাইটোসিসও হতে পারে, অ্যামাইটোসিসও হতে পারে। তো এই গেল আমাদের মনেরা নিয়ে হালকা পাতলা তোমাদের মনে করো বেসিক যে আলোচনা। আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাসে আমরা বাকি যে চারটা কিংডম আছে তাদের মধ্যে হয়তো দুটো অথবা তিনটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।